নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এসএসসি এমটিএস জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা এবছর এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এই বিশেষ ক্লাস করাচ্ছি। আজকে আমি করাবো 18তম ক্লাস, যেটি 15ই অক্টোবর 2024 সালে প্রথম শিফটে পরীক্ষায় এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিও ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। দেখো কি বলেছে, কে রাষ্ট্রকূট রাজা দান্তি দুর্গের কাছে পরাজিত শেষ চালুক্য শাসক ছিলেন? তো চালুক্য রাজবংশের শেষ শাসক কে ছিলেন? তো সঠিক উত্তর হবে দ্বিতীয় কীর্তিবর্মন। দ্বিতীয় কীর্তিবর্মন তিনি চালুক্য বংশের শেষ শাসক ছিলেন। আর দান্তি দুর্গ ছিলেন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, এই রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দান্তি দুর্গ। ঠিক আছে, আর চালুক্য বংশের শেষ শাসক ছিলেন এই দ্বিতীয় কীর্তিবর্মন। চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী ছিল চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। চালুক্য বংশের প্রথম প্রতিষ্ঠাতা প্রথম পুলকেশী। চালুক্য রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম পুলকেশী, শেষ শাসক ছিলেন দ্বিতীয় কীর্তিবর্মন এবং শ্রেষ্ঠ শাসক ছিলেন দ্বিতীয় পুলকেশী। আর রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দান্তি দুর্গ। পরবর্তী প্রশ্ন, কোভিড-19 এর মতো রোগ হলো এক ধরনের। তো কোভিড-19 এটি হচ্ছে একটি জুনোটিক রোগ। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে, এই জুনোটিক রোগ কী? তো এই জুনোটিক রোগ হচ্ছে একটি সংক্রামক রোগ যা প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, কোভিড-19। ড্যাশ হলেন উড়িষ্যার নৃত্যগুরু যে ওড়িশি নৃত্যধারার পুনরুজ্জীবনের কৃতিত্ব অর্জন করেন? তো তিনি হলেন কেলুচরণ মহাপাত্র। কেলুচরণ মহাপাত্র তিনি এই ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত এবং ওড়িশি নৃত্যধারাকে পুনরুজ্জীবন করার জন্য বিশেষ খ্যাতি অর্জন করেন। দেখো, এই কেলুচরণ মহাপাত্র সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন 1966 সালে, পদ্মশ্রী 1974, পদ্মভূষণ 1988, সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ পুরস্কার 1991 আর পদ্মবিভূষণ 2000 সালে পেয়েছেন। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে দেখে নেবে, কারণ কি এই পুরস্কার কিন্তু আসে। ঠিক আছে, কারণ এনারা তো খুব বড় মাপের নৃত্যশিল্পী, তো এনাদের কবে কোন পুরস্কার পেয়েছে এটা কিন্তু পরীক্ষায় তোমাদের তুলে দেয়। 2011 সালের আদমশুমারি অনুসারে নিচের কোন রাজ্যে শতাংশ অনুযায়ী সর্বাধিক বৌদ্ধ জনসংখ্যার মানুষ বাস করে? তো শতাংশ অনুযায়ী কোন রাজ্যে সর্বাধিক বৌদ্ধ জনসংখ্যার বাস? তো সঠিক উত্তর হবে সিকিম। ভারতের সিকিম রাজ্যে শতাংশ অনুযায়ী সর্বাধিক বৌদ্ধ জনসংখ্যার বাস রয়েছে। নিচের কোন ফসল কাটা ও সাংস্কৃতিক উৎসব প্রতি বছর জানুয়ারি মাসে তামিল সম্প্রদায়ের লোকজন পালন করেন? তো সঠিক উত্তর হবে পোঙ্গল। পোঙ্গল একটি ফসল কাটার ও সাংস্কৃতিক উৎসব যা প্রতি বছর জানুয়ারি মাসে
তামিলনাড়ুতে পালন করা হয়। বিশু, বিশু কিন্তু কেরালার উৎসব, ঠিক আছে, কেরালার উৎসব হচ্ছে বিশু। 2023 সালে ড্যাশ নামে একটি ডিজিটাল এপিগ্রাফি জাদুঘর স্থাপনের ঘোষণা দেন, যার প্রথম পর্যায়ে 1 লক্ষ প্রাচীন শিলালিপির ডিজিটাইজেশন করা হবে। তো সঠিক উত্তর হবে ভারত শেয়ার্ড রিপোজিটরি অফ ইনক্রিপশন। পরবর্তী প্রশ্ন, 1936 সালে ড্যাশ ছিলেন ভারতের গভর্নর জেনারেল। তো 1936 সালে ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড অকল্যান্ড। লর্ড উইলিয়াম বেন্টিংয়ের পর তিনি ভারতের গভর্নর জেনারেল হন। তিনি 1836 থেকে 1842 সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন সালে ভারতে প্রথম সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল? তো এটা কিন্তু 1991-92 মরশুমে শুরু হয়েছিল, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু ডাইরেক্ট তোমাদের উত্তর নিয়েছে 1992 সালে। তো ভারতের প্রথম জাতীয় সিনিয়র ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল 1992 সালে। ভারতে জিভি রাজা মেমোরিয়াল ট্রফি, স্যার আশুতোষ মুখার্জি ট্রফি এবং সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? তো এই সমস্ত খেলা সব ফুটবল খেলার সঙ্গে যুক্ত। এই 2025 সালে 24-25 যে সন্তোষ ট্রফিটি হলো তার চ্যাম্পিয়ন হয়েছে বাংলা, ঠিক আছে। 2024-25 যে সন্তোষ ট্রফিটি হয়েছে তার চ্যাম্পিয়ন কিন্তু বাংলা, আমাদের বাংলা দল এই সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে 2024-25 মরশুমে। 2023 সালের ফেব্রুয়ারিতে হিমাচল প্রদেশের নতুন রাজ্যপাল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছিল? তো সঠিক উত্তর হবে শিব প্রতাপ শুক্লাকে। শিব প্রতাপ শুক্লা যিনি বর্তমানেও হিমাচল প্রদেশের রাজ্যপাল হিসেবে দায়িত্ব রয়েছেন, ঠিক আছে। তো শিবপ্রতাপ শুক্লা তিনি ফেব্রুয়ারি 2023 থেকে আজকের দিন পর্যন্ত হিমাচল প্রদেশের রাজ্যপাল রয়েছেন। -273.15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বলা হয় ড্যাশ। তো এই যে -273.15 ডিগ্রি তাপমাত্রা, এই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। কী তাপমাত্রা? পরম শূন্য তাপমাত্রা। ভারতীয় সংবিধানে 163 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগের ক্ষেত্রে ড্যাশ মন্ত্রিপরিষদের পরামর্শ মেনে চলতে বাধ্য নন। তো স্বেচ্ছাধীন ক্ষমতা কার রয়েছে? একমাত্র রাজ্যপালের রয়েছে। রাজ্যপালের কিন্তু স্বেচ্ছাধীন ক্ষমতা রয়েছে, যেটা 163 নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে। স্বাধীনতা আন্দোলনের গ্র্যান্ড ওল্ড লেডি হিসাবে কে পরিচিত ছিলেন? তো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় গ্র্যান্ড ওল্ড লেডি হিসেবে পরিচিত ছিলেন অরুণা আশরাফ আলী। দেখো, অরুণা আশরাফ আলী যিনি 1942 সালে যখন ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় তখন কংগ্রেসের প্রথম সারির সমস্ত নেতাদেরকে কিন্তু ইংরেজরা গ্রেপ্তার করে। তখন এই অরুণা আশরাফ আলী কিন্তু এই ভারত ছাড়ো আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলেন, আর যাকে গ্র্যান্ড ওল্ড লেডি বলা হয়। নিচের কোন নদী উপত্যকা ভারতে কয়লা মজুতের জন্য পরিচিত নয়? দেখো, মহানদী, গোদাবরী এবং সোন নদীর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কয়লা মজুত রয়েছে, কিন্তু যেখানে মজুত নেই সেটা হচ্ছে শতদ্রু। তো এই শতদ্রু নদী উপত্যকায় কোনো কয়লা মজুদের জন্য পরিচিত নয়।
কিন্তু মহানদী, গোদাবরী এবং সোন নদী উপত্যকা, এখানে কিন্তু প্রচুর পরিমাণে কয়লা মজুত রয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম সফল কাপড়ের মিলটি 1854 সালে ড্যাশে প্রতিষ্ঠিত হয়েছিল। তো কোথায় ভারতের প্রথম সফল কাপড় মিল প্রতিষ্ঠিত হয়েছিল, যেটি 1854 সালে? তো সঠিক উত্তর বোম্বে। বোম্বে শহরে প্রথম সফল কাপড় মিল প্রতিষ্ঠিত হয়েছিল। রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলি নিম্নলিখিত কোনটির দ্বারা প্রভাবিত হয়? রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি, যা ভারতীয় সংবিধানে 36 থেকে 51 বা ভাগ 4 উল্লেখ রয়েছে। ভাগ 4 অথবা অনুচ্ছেদ 36 থেকে 51-তে কিন্তু এই ডিপিএসপির কথা বলা রয়েছে। তো এই ডিপিএসপি এটি কিসের দ্বারা প্রভাবিত হয়? তো এটি কিন্তু গান্ধীবাদী দর্শন বা গান্ধীবাদী নীতির দ্বারা কিন্তু প্রভাবিত হয়। ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 40, 43, 43-এর বি, 46, 47 এবং 48 গান্ধীবাদী নীতি হিসেবে পরিচিত। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোন অনুচ্ছেদগুলি গান্ধীবাদী নীতি হিসেবে পরিচিত, এটা কিন্তু পরীক্ষায় আসে। আর এই রাষ্ট্রনীতির নির্দেশমূলক নীতি এটি কিন্তু আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, আয়ারল্যান্ড। পরবর্তী প্রশ্ন, দিনের কোন সময়ে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ সবচেয়ে কম হয়? তো সবচেয়ে অক্সিজেনের মাত্রা যখন কম হয় সেটা হচ্ছে ভোরবেলায়। ভোরবেলায় কিন্তু অক্সিজেনের মাত্রা কিন্তু কমে যায়। চিত্তিবাবু একজন বিখ্যাত ড্যাশ যন্ত্রবাদক শিল্পী। চিত্তিবাবু তিনি একজন বীণা যন্ত্রবাদক শিল্পী। তো সঠিক উত্তর হবে বীণা। 2022 সালে ছৌ নৃত্যশিল্পী শিবা প্রসাদ দাসকে নিচের কোন পুরস্কার প্রদান করা হয়েছিল? তো 2022 সালে শিবা প্রসাদ দাস, যাকে সঙ্গীত নাটক একাডেমি অমৃত পুরস্কার, সঙ্গীত নাটক একাডেমি অমৃত পুরস্কার দেওয়া হয়েছিল। তো এই শিবা প্রসাদ দাস কোন নাচের সঙ্গে যুক্ত? ছৌ। দেখো, এই ছৌ নাচের উৎপত্তি আমাদের বাংলার পুরুলিয়া জেলায়। বাংলা বা পশ্চিমবাংলা, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা, এই 3 রাজ্যে কিন্তু এই ছৌ নৃত্যের প্রভাব দেখা যায়। স্বাধীনতার সময় ভারতের নিচের কোন ক্ষুদ্র ঋণ সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল? তো ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন গ্রামীণ সমবায় এই সংস্থাটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। আর গ্রামীণ সমবায় একটি ক্ষুদ্র ঋণ সংস্থা। আদি বৈদিক যুগে অর্থনীতি প্রাথমিকভাবে ড্যাশ ভিত্তিক ছিল? তো আদি বৈদিক যুগে অর্থনীতি ছিল পশুপালন ভিত্তিক। পশুপালন ছিল তাদের প্রধান অর্থনীতি। রাজস্থানের বিখ্যাত প্রাসাদ এবং তাদের অবস্থানগুলির সঠিক সমন্বয় নির্বাচন করো। দেখো, উমেদ ভবন প্রাসাদ এটা উদয়পুর, এটা কিন্তু ভুল। তো উমেদ ভবন প্রাসাদ এটা কিন্তু যোধপুরে অবস্থিত। লালগড় প্রাসাদ বিকানের এটা কিন্তু ঠিক রয়েছে। লালগড় প্রাসাদ বিকানের এটা কিন্তু ঠিক রয়েছে। রামগড় প্রাসাদ যোধপুর এটা ভুল। তো রামবাগ প্রাসাদ এটা কিন্তু রাজস্থানের সিকার জেলা অবস্থিত, সিকার। তাজ লেক প্রাসাদ এটা জয়পুর, এটা ভুল রয়েছে। তাজ লেক প্রাসাদ এটা কিন্তু উদয়পুরে অবস্থিত। ঠিক আছে, তো উমেদ ভবন যোধপুর, রামবাগ প্রাসাদ সিকার এবং তাজ লেক উদয়পুরে অবস্থিত। ঠিক আছে, চলো নেক্সট।
2021 সালে প্রকাশিত লাইফ অ্যান্ড ডেথ অফ শম্ভুজি উপন্যাসের লেখককে? তো লাইফ অ্যান্ড ডেথ অফ শম্ভাজি এই উপন্যাসের লেখক চিত্রা ব্যানার্জি দিবাকারুণী। চিত্রা ব্যানার্জি দিবাকারুণী। বয়স কাঠামো ড্যাশের প্রতিনিধিত্ব করে? তো মানুষের যে বিভিন্ন বয়স, এই যে বয়স কাঠামো, এই বয়স কাঠামো হচ্ছে একটি জনসংখ্যার বিভিন্ন বয়সের মানুষের অনুপাত, এই যে সমন্বয়টি বা ঠিক আছে, এই প্রতিনিধিত্ব করে থাকে। স্থলজ বাস্তুতন্ত্রের সবুজ উদ্ভিদের সূর্যের শক্তির প্রায় 1.5% শোষণ করে। তে স্থলজ বাস্তুতন্ত্র সবুজ উদ্ভিদ সূর্য শক্তির কত শতাংশ শোষণ করে? তো সঠিক উত্তর হবে 1%। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।